আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। গতকালকে তাড়াহুড়ো করে অজিত দোভাল অজিত দোভালের সঙ্গে দেখা করার জন্য তিনি একবার দিল্লি চলে আসেন। আজকে তার আসার কথা ছিল, কালকেই তিনি ঢাকা পৌঁছেছেন। এর আগে কাতার থেকে তিনি গেছিলেন ওয়াশিংটন ডিসি। সেখানে গিয়ে তিনি তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেন এবং তুলসী গ্যাবার্ডের সঙ্গে কথাবার্তা বলেন। এবং তুলসী গ্যাবার্ডের সঙ্গে কি কথাবার্তা হয়েছে সে তো আর আমরা জানতে পারবো না। এগুলো যদি বলা হয় তাহলে পরে মিথ্যে কথা বলা হবে। তার সঙ্গে যখন খলিলুর রহমানের যখন কথা হয়, যেটুকু কথা ফিরে এসে খলিলুর রহমান তার দায়িত্ব ছিল অজিত দোভালকে ব্রিফিং করা। এখন অজিত দোভালকে যখন তিনি ব্রিফিংটা করেন, সেই সময়তে তিনি এই উপমাটি ব্যবহার করেন। এখন উপমাটা ব্যবহার করছেন কেন? কারণ এই যে খলিলুর রহমান, ইনি এনএসএ ছিলেন, আমাদের এখনো পদাধিকার বলে এখনো তিনি এনএসএ, কিন্তু এনএসএ এর কাজটা কিন্তু রেগুলারলি করছেন না। উনি খুব অপমানিত হয়ে উনি ফিরে চলে গেছিলেন। উনি চলে গেছিলেন নিউ ইয়র্ক থেকে, সেখান থেকে কাতার, কাতার থেকে আবার ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি হয়ে তিনি ঢাকায় এসেছেন। ঢাকায় এসে তিনি ইউনূসের সঙ্গে দেখা করেছেন। দেখা করে তুলসী গ্যাবার্ড যে প্রস্তাবগুলো ইউনূসকে দিয়েছে সেই প্রস্তাবগুলো নিয়ে উনি বলে দেন, আলোচনা করেন। আলোচনা করে তার মতামত নিয়ে তিনি চলে যান একেবারে সোজা আমাদের নয়াদিল্লিতে। এখানে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে তিনি দেখা করেন। গতকালকে একটা রাত্রিবেলার শর্ট মিটিং হয়েছে, আজকে সকালবেলা আর একটা মিটিং হয়েছে, মোট দুটো মিটিং হয়েছে। এখন মিটিং এর বিষয়বস্তু আমি এখনো পুরো জানতে পারিনি, তবে যেটুকু জেনেছি যে আমেরিকা বলেছে ইউনূসকে স্টেপ ডাউন করতে, যে আপনার অনেক হয়েছে, এখন আমরা আপনার পেছনে অর্থ খরচ করব না, আর আপনি যা করেছেন দেশ জঙ্গিবাদে ভরে গেছে, আপনি স্টেপ ডাউন করুন, ক্ষমতা আপনি দিয়ে দিন রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতির সংবিধান অনুযায়ী তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, অথবা তিনি যে প্রধানমন্ত্রী আছেন, নির্বাচিত প্রধানমন্ত্রী আছেন, তাকে ডেকে পাঠাবেন। ডেকে পাঠিয়ে তিনি ক্ষমতা তার হাতে দিয়ে দেবেন। এটা গিয়ে আপনি বোঝান, আমাদের তরফ থেকে তাকে বোঝান। খলিলুর রহমান তাকে বলেছেন, সেখান থেকেই জানা গেল যেটা অজিত দোভালকে গল্পটা কথাটা বলেছেন। খলিলুর রহমান তাকে তখন তুলসী গ্যাবার্ডকে বলেন যে আপনারা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে ফেলেছেন, এই ফ্র্যাঙ্কেস্টাইনকে এখন আর থামানো যাবে না। বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গেছে, এই আর আজন্ম যতদিন বেঁচে আছে সেই ক্ষমতা ছাড়বে না। আমার যতদিন রিডিং, খলিলুর রহমান তুলসী গ্যাবার্ডকে যেটা বলেছেন, আমার যতটা রিডিং, সেই রিডিং অনুযায়ী আমি আপনাকে বলছি, উনি যতদিন বেঁচে থাকবেন উনি ক্ষমতা ছাড়বেন না। ফলে আপনারা যতই অনুরোধ উপরোধ করুন না কেন, আমি যতই গিয়ে তাকে গিয়ে বলি না কেন, তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। তখন উনি বলেছেন ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি এই কথাটা গিয়ে আপনি অজিত দোভালকে বলে দিন ভারতে গিয়ে, এবং অজিত দোভালের সঙ্গে আমি ফোনে কথা বলব। উনি তারপরে ঢাকায় আসেন। তুলসী গ্যাবার্ডের সঙ্গে কথা অনুযায়ী উনি তুলসী গ্যাবার্ড যেটা বলেছিলেন, উনি এসে তুলসী গ্যাবার্ডের কথা ডক্টর ইউনূসকে বলেন। ডক্টর ইউনূস যমুনায় গিয়েছিলেন, যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে মাত্র 12 মিনিটের কথা হয়েছে। ঢুকেছেন, কথা বলেছেন, বেরিয়ে এসছেন। টোটাল সময় হচ্ছে, কথা বলার সময় 12 মিনিট, মুখোমুখি যে কথাটা হয়। এখন তারপরেই উনি আর ঢাকায় আর থাকেননি, একবারে সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা ফ্লাইট ধরেছেন। ফ্লাইট ধরে উনি সোজা এতে চলে এসছেন, দিল্লি বিমানবন্দরে চলে এসছেন, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসছেন। এসে
তিনি হোটেলে ওঠেন, তারপরে তো একটা ফোনাফুনি করে তারপরে অজিত দোভালের সঙ্গে কালকে বিকেলবেলার দিকে সন্ধ্যেবেলা বলবো না, 8:30 9:30 নাগাদ একটা বৈঠক হয়, শর্ট মিটিং হয়। সেটা হচ্ছে ডিনার করতে করতে যে শর্ট মিটিংটুকু হয়, সেই শর্ট মিটিংটুকু হয়েছে। তারপর বিস্তারিত মিটিংটি হয় আজকে সকালবেলা 10:30টার সময়। 10:30 থেকে তারপর 11:15 অব্দি এই মিটিংটা হয়, 45 মিনিটের মিটিংটা হয়। তো সেখানেও সেই তুলসী ব্যাপারকে উনি যা বলেছিলেন, এখানেও অজিত দোভালকে সেই একই কথা বলেছেন। তাহলে তখন অজিত দোভালকে একটা অনুরোধ করেছেন, খলিলুর রহমান করেছেন, যে আপনারা আজ যাই করুন, অন্য কোনো বিকল্প যদি থাকে আপনারা সেটা করুন। আপনারা যেরকম আপনারা মানে পরামর্শ দেবেন, ঢাকা সেই পরামর্শ অনুযায়ী কাজ করবে বলে আমি আশাবাদী। তখন অজিত দোভাল বলেন যে আপনি বিকল্প একটা পথ বলুন, আপনি বলছেন উনি পদ ছাড়বেন না, উনি পদে থেকে যাবেন। তাহলে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা হচ্ছে, এই দলকে আনার চেষ্টা করা হচ্ছে, ওই দলকে আনার চেষ্টা করা হচ্ছে, এইগুলো কি তাহলে সমস্ত মানে বাজে কথা? তখন খলিলুর রহমান বলেছেন যে আমি যতটুকু বুঝেছি, আমি যতটুকু চিনেছি, এগুলো হচ্ছে তার সব আইওয়াশ। কোন রকমে একটা ঝামেলা টামেলা পাকিয়ে দিয়ে তিনি এখন কোন রকমের নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বলবেন যে এই সময় নির্বাচন হওয়া সম্ভব নয়, নির্বাচন আরো 6 মাস 1 বছরের জন্য পিছিয়ে গেল। এই পেছাতে তিনি এই ক্ষমতায় থেকে যাবেন। এই জন্যই আমি বলেছি যে আমেরিকা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে। এই ফ্র্যাঙ্কেস্টাইন এখন একে আর থামানো যাবে না। বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গিয়েছে, বাঘ এখন মানুষ ফেঁকো হয়ে গিয়েছে, ফলে এখন আর আপনাদের কোনো উপায় নেই। আর প্রথম দিকে যখন ভারতের ব্যবস্থা করার কথা ছিল, দরকার ছিল, তখন কিন্তু ভারতবর্ষ ব্যবস্থা নেয়নি, ভারতবর্ষ উল্টে সাহায্য করেছে। এই কথাটা কিন্তু খলিলুর রহমান কিন্তু একদম ঠিক বলেছেন। সেই সময়ে যখন ওই এই রুটগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, সেই সময়তে খাবার পাঠানোটাও বন্ধ করে দেওয়া উচিত ছিল, যেটা খলিলুর ইঙ্গিত করেছেন। ভারতবর্ষ সেটা করেনি। এটা আমার বরাবরের এটাও অভিযোগ, খলিলুর রহমান সেই ইঙ্গিতটাই করেছেন আজকে। মানে আমার যে কথাটা সেটা খলিলুরের মাথাতেও ছিল, খলিলুরও সেই একই কথাটাই বলেছেন। তো যাই হোক, এই নিয়ে আরো কথাবার্তা হয়েছে, বিকল্প আর কোনো পথ নেই, ফলে একটা অবশ্যম্ভাবী দিকে যাওয়ার ব্যাপার, সেটা হচ্ছে একটা ব্যক্তির জন্য দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে গেছে। এইটাকে এড়ানোর আর কোনো রাস্তা বোধহয় খোলা নেই, যেটা দরকার ছিল। মানে একটা বিকল্প রুট একটা ওপেন করার উচিত ছিল আলোচনার মাধ্যমে, সমস্ত কিছু মানে সমস্যার সমাধান করার জন্য। সেই আশাটা বোধহয় রইল না, কারণ ইউনূস কোনো মতেই ক্ষমতা চাইবে না, অ্যাজ পার খলিলুর রহমান। এটা আমাদের কথা নয়, খলিলুর রহমানের কথা। খলিলুর রহমান আগামীকাল একটা মিটিং আছে আমাদের আজকে এবং আগামীকাল হায়দ্রাবাদ হাউসে কলম্বো কন্ট্রোলের মিটিংটা আছে, সেটা অ্যাটেন্ড করে খলিলুর রহমান তিনি আর ঢাকা ফিরবেন না। যা বোঝা গেল তিনি সোজা হয়তো কুয়েত চলে যাবেন, এই কাতার চলে যাবেন। তা এখন যা অবস্থা গিয়ে তাহলে দাঁড়ালো, তাহলে পরে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করলো আমেরিকা, এবং ফ্র্যাঙ্কেস্টাইনকে এখন নামাতে হবে, মারতে হবে, যাই করুন না কেন, তাহলে পরে আমেরিকাকেই করতে হবে। আর বিকল্প পথ ভারতের হাতে কিছু নেই, বিকল্প একটাই আছে, সেটা হচ্ছে একটা ব্যক্তির জন্য দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ এবং একটা রাষ্ট্রের অত্যন্ত ক্ষয়ক্ষতি। ভারতবর্ষে সেরকম কিছু আসবে যাবে না, কারণ পাকিস্তান এখানে ঢুকতে পারবে না। বাংলাদেশকে যখন আক্রমণ করবে, আমি বলে দেখেছি তার 12 ঘন্টা আগে ঠিক পাকিস্তান আক্রমণ হবে। পাকিস্তান আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান এত ব্যস্ত হয়ে পড়বে, ওই যে আফগানরা একই সঙ্গে আফগানরা অ্যাটাক করবে, ভারতের খেলা এটা, আফগান অ্যাটাক করবে, এদিকে তালিবানরা টিটিপির মধ্যে ঢুকে, তালিবানরা টিটিপি এখানে ঢুকে মারবে,
ওদিকে বালুচ মারবে, বালুচ ব্রিগেড মারবে, বালুচ লিবারেশন আর্মি মারবে, মজিদ ব্রিগেড মারবে, সবাই মিলে মেরে পাকিস্তানকে এক ব্যতিব্যস্ত করে রেখে দেবে। পাকিস্তান কোন দিকে যাবে? নিজের দেশ বাঁচাবে? আর তার মধ্যে আবার সিন্ধ আছে, নিজের দেশ বাঁচাবে, গিলগিট বালতিস্তান আছে, মানে কতগুলো ঝামেলা। তারপরে সে বাংলাদেশে এসে কি করবে? এর মধ্যে আবার একটা রাশিয়ার যুদ্ধ জাহাজ এসে এখানে সৌহার্দ্য বিনিময় করে গেল। আসলে সৌহার্দ্য বিনিময় নয়, এটা হচ্ছে একটা বার্তা দেওয়া, এটা কূটনৈতিক বার্তা যে আমরা এই মহাসাগরীয় অঞ্চলে রয়েছি, যদি পাকিস্তান এপাশ থেকে আসে বা কোনো কারণে যদি আমেরিকান যদি আসে, যেটা 71 সালে হয়েছিল, তাহলে পরে আমরা এখানে কিন্তু রয়ে গেছি বলে ওইখানেই কিন্তু ওই 2-1 দিনের জন্য থাকবে, সৌহার্দ্য কি সব বিনিময় টিনিময় হবে। এগুলো হচ্ছে সব নাটকীয় ব্যাপার, সমস্তটা হচ্ছে সাজানো নাটক। আসল নাটকটা হবে ওই মহাসাগরীয় অঞ্চলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকা এবং অপেক্ষা করা যতক্ষণ না পর্যন্ত যুদ্ধটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে। তবে এর ফল কি হবে আমি জানি না এই মুহূর্তে। তবে খলিলুর দেখে দিয়েছে ইউনুসকে অ্যাজ ফ্র্যাঙ্কেস্টাইন। তাহলে আপনারা এখন ফ্র্যাঙ্কেস্টাইনের হাতে পড়েছেন। এই ফ্র্যাঙ্কেস্টাইনের হাত থেকে উদ্ধার পেতে গেলে কি হবে আমি জানি না, ভবিষ্যৎ কি আছে আমি জানি না। তবে বিষয়টা এখানে থেমে থাকবে না, এরপরে বিষয়টা আরো এগোবে এবং ঘটনা বহুল একটা ব্যাপার হবে। আমি আর এর বেশি আমি আর কি বলতে পারি বলুন? আমার হাতে আর কোনো খবর নেই। আমি যেটুকু পেয়েছি কাল রাত্রির থেকে আজ পর্যন্তই, সকাল পর্যন্ত যতটুকু পেয়েছি আমি আপনাদেরকে বললাম। এরপর আপনারা বুঝে নিন যে কি হতে পারে না হতে পারে। তবে হয়তো যুদ্ধ একটা অবশ্যম্ভাবী, আর নইলে আমেরিকাকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে, যে বসিয়েছিল তাকে এমন একটা কিছু ব্যবস্থা নিতে হবে যাতে ভারতবর্ষ এই যুদ্ধটা থেকে সরে আসে, ভারতবর্ষকে মধ্যিখানে না ঢুকতে হয়। কারণ ভারতবর্ষ যদি ঢোকে তাহলে পরে ইউনুস বাঁচবে না, ইউনুস বাঁচবে না, আর আমেরিকার হাতে পড়লেও ইউনুস বাঁচবে না। ফলে আমি যেটা বলেছিলাম, ইউনুসের শেষ দিন অত্যন্ত করুণ হবে। আপনারা লিখে রেখে দিন, ইউনুসের শেষ দিন অত্যন্ত করুণ হবে। এবং আমেরিকার মাথায় যদি একবার ঢুকে যায় এই কুকুর পাগল হয়ে গেছে, সেই কুকুরকে গুলি করে মারতে হবে, তা কুকুরকে কি কোনো সময় গুলি করে আমেরিকা প্রভু মেরে দেবে। প্রভুই তো, আমেরিকা তো প্রভু, প্রভু গুলি করে কুকুরকে মেরে দেবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ এবার ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছে এবং যথারীতি তারা ভারতের বিপক্ষে কিছু স্টেটমেন্ট ইন্টারপোলে দেবে এবং ইন্টারপোলে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে কিভাবে ভারত অবৈধভাবে শেখ হাসিনাকে দিনের পর দিন আর তাদের দেশে স্থান দিয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটি ওঠে তা হলো, বাংলাদেশ যখন ইন্টারপোলে যাচ্ছে ঠিক তখন ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে? এক কথায় উত্তর যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো না। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আদালত কিংবা ইন্টারপোল, পৃথিবীর যেখানেই যাক না কেন, ভারত অন্তত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে ফিরিয়ে দেবে না। উল্টে ভারত খুব সহজে প্রমাণ করে দিতে পারে এই যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেটি অবৈধ। অন্তত 4 থেকে 5টা এমন কারণ আছে যে কারণে ভারত ইজিলি বাংলাদেশের এই ক্যাঙ্গারু কোর্টের যে বর্তমান দৈন্যদশা তা আন্তর্জাতিক স্তরের কাছে এক্সপোজ করে দিতে পারে। কিন্তু পুরো বিষয়টা নিয়ে ভারত কিন্তু ধীরে চলনীতি নিয়েছে, কারণ ভারত জানে মোহাম্মদ ইউনূস যতই তরপাক ডানা ঝাপটাক, আসল ক্ষমতা কিন্তু তার কিচ্ছু নেই। ফলে ইন্টারপোলে যাওয়াটা যে আসলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা এবং একটি গিমিকের রাজনীতি তা কিন্তু ভারত জানে। কালকে ভারতের স্টেটমেন্টটি একটু ভালো করে মনে করুন। সেখানে ভারত পরিষ্কার বলেছিল বাংলাদেশের সব পক্ষের সঙ্গে ভারত কথা বলবে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তারা ভালো রাখবে। এই যে সব পক্ষের কথা ভারত বলতে চাইছে, সেই পক্ষের মধ্যে তো আওয়ামী লীগও পড়ে। আমরা এটা কেন ভাবছি শুধুমাত্র সরকার পক্ষের কথা ভারত বলেছে? সরকার পক্ষের পাশাপাশি বিরোধী পক্ষ
কিংবা যে দল বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বিরাজমান তাদের সঙ্গেও ভারত কথা বলতে পারে। ফলে অটোমেটিকলি ভারত বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনা ইস্যু কোনো অবস্থাতেই ভারত হালকাভাবে তো নিচ্ছেই না, উল্টে পুরো প্রক্রিয়াতে মোহাম্মদ ইউনূসের এই সরকারকে গুরুত্বই দিতে নারাজ ভারত। এবার ভারত কিভাবে প্রমাণ করতে পারে যে আন্তর্জাতিক আদালতে যেভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তা পুরোটাই অবৈধ? দেখুন, স্টেপ বাই স্টেপ আমি আপনাকে যুক্তি দিয়ে কিছু কথা বলছি। আপনাদের কমেন্টে আপনারা অনেকেই তো বাংলাদেশ থেকে কমেন্ট করেন, কিন্তু আমার মনে হয় অকারণে আমাকে গালাগালি না দিয়ে যুক্তিগুলোকে খণ্ডন করার চেষ্টা করুন। প্রথমত, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল 1973 সালে এবং 2008 সালে সেটিকে ফের একবার সংশোধন করা হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন। এই আন্তর্জাতিক আদালত কেন তৈরি করা হয়েছিল? তৈরি করা হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধ, সে সময় যারা অপরাধ করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। 1971 সালে মার্চ মাস থেকে ডিসেম্বর অবধি যেভাবে বাংলাদেশের গণহত্যা হয়েছিল তার শাস্তির জন্যই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তৈরি হয়। 2008 সালে যখন এটিকে সংশোধিত করা হয়েছিল তখনও কিন্তু লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ অপরাধীদের বিচার কিন্তু এই ট্রাইব্যুনাল কোর্টে হবে। 2024 সালে 5ই আগস্টের পর এই আইনকে ফের একবার সংশোধন করা হয়। কিন্তু প্রশ্ন ওঠে, যে দেশে আইনসভাই ছিল না, আইনসভাই অচল, সেই দেশে কোন অধিকারে একটি আইনকে সংশোধন করা হলো? অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার 2024-এ 5ই আগস্টের পর যখন আন্তর্জাতিক আইন সংশোধন করেন, সেই আইন সংশোধনের বৈধতা কিন্তু এই সরকারের কাছে ছিল না। ফলে সংবিধানের বাইরে বেরিয়ে মোহাম্মদ ইউনূস সরকার এটি করেছেন। ফলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশের সংবিধান সম্মত আদালত নয় এবং এর বিচারের আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে কোনো দাম নেই। পাশাপাশি বাংলাদেশের সংবিধান যদি দেখবেন 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতেও পারে না। কিন্তু যেভাবে সে সময় আইনসভা ভেঙে দেওয়া হয়েছিল সেটাই তো বেআইনি। অর্থাৎ রাষ্ট্রপতি আইনসভাকে ভেঙে দেন, আইনসভা ছাড়াই একটা দেশের একটা নির্দিষ্ট আইন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন, তার সংশোধন হয়ে যায় এবং সেখানেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু ভুলে ভরা একটি বিষয়। কিছুটা জোর করে উতরে যাওয়ার একটা চেষ্টা মোহাম্মদ ইউনূস করেছিলেন, কিন্তু তার সরকারি কিংবা সাংবিধানিক কিংবা আন্তর্জাতিক স্তরে কোনো বৈধতাই নেই, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে মোহাম্মদ ইউনূসের ভুল পদক্ষেপেই। পাশাপাশি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়াটি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে 2024-এর 10ই আগস্টের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরো 5 জন বিচারপতি ছাত্রদের হুঁশিয়ারির কাছে মাথা নত করে পদত্যাগ করেন, না হলে প্রাণে তারা মারা যেতেন। এবং ছাত্ররা যেভাবে বিদ্রোহ ঘোষণা করে সুপ্রিম কোর্টকে ঘেরাও করেছিল, কিছুটা তার ভয়েই কিন্তু পদত্যাগ করে দেয়। এইবার এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেভাবে বিচারপতি নিয়োগ করেছে, সেই বিচারপতি নিয়োগও যে সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি কমিশন মারফত হয়েছে সেটাও নয়। এখানে বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে গোলাম মর্তুজা মজুমদারকে, যিনি আবার জেলা আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি। অর্থাৎ এই গোলাম মর্তুজা মজুমদার না তার আছে সুপ্রিম কোর্টে বিচারপতি পদ সামলানোর অভিজ্ঞতা, না আছে হাইকোর্টে বিচারপতি পদ সামলানোর অভিজ্ঞতা। মামুলি জেলা আদালতের এক বিচারককে মোহাম্মদ ইউনূস সরকার মাথার উপরে বসিয়ে দেন। এমনকি 6 দিনের মধ্যে যখন শেখ হাসিনার মামলা শোনা হবে ঘোষণা করা হয়েছিল, তারপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তার চেয়ারম্যানও করে দেওয়া হয়েছিল এই গোলাম মর্তুজাকে। পরবর্তীকালে জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামী 1 বছরের অভিজ্ঞতা আছে, এই রকম অন্তত 22 জন বিচারপতিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি করে দেয়, যা কোনোভাবেই সংবিধান সম্মত নয়। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে বিচারপতি নিয়োগেও কিন্তু মোহাম্মদ ইউনূস নিয়ম মানেননি। এই 22 জনের মধ্যে একজনের নাম আবার সৈফুল আলম। যারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমি ভুল বললে। সৈফুল আলম আবার বিএনপির অন্যতম সদস্য এবং বিএনপি ঘনিষ্ঠ এক বিচারক। ফলে আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূস কি এই প্রশ্ন সামলাতে পারবেন যে একজন রাজনৈতিক চরিত্র কোন আইনের ভিত্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারপতি হয়ে গেলেন, কিংবা 1 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ 22 জন বিচারপতি কিভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদালতে প্রধান বিচারপতি হয়ে গেলেন?
কিংবা এই যে গোলাম মর্তুজা মজুমদার, তাকে কোন যোগ্যতায় শেখ হাসিনার মতো হাই ভোল্টেজ একটি মামলায় বিচারপতি করে দেওয়া হলো? যোগ্যতাটা তার কি? শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের দলদাস, এটি তার যোগ্যতা? অর্থাৎ ইন্টারপোলে যাক কিংবা আন্তর্জাতিক আদালত, মোহাম্মদ ইউনূসকে কিন্তু সেই প্রশ্ন ফেস করতে হবেই। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে বাংলাদেশের সামগ্রিক আইন প্রশাসনের অবনতির কথাও কিন্তু এখানে মোহাম্মদ ইউনূসকে ভাবতে হবে। এবং মোহাম্মদ ইউনূসের এই সরকার 400 জনের কাছাকাছি আওয়ামী লীগ নেতা মন্ত্রী কর্মীদেরকে কেস দিয়েছে এবং প্রায় 1170টি মামলা আওয়ামী লীগের সদস্যদের উপরে কিন্তু চলছে। শেখ হাসিনা বারবার বলেছিলেন তিনি নাকি পছন্দের আইনজীবী পাননি, কিন্তু বাংলাদেশ সরকার যাকে শেখ হাসিনার হয়ে লড়ার জন্য রাজি করিয়েছিলেন সে মোহাম্মদ আমির হোসেন, তিনি আবার আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞের কোনো ধারাই জানেন না, তিনি এই বিষয়ে স্পেশালাইজডই নন এবং তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট খায় না মাথায় দেয়, তাই জানতেই না। ফলে পুরো বিষয়টিকে একটা ড্রামাটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে এবং মোহাম্মদ ইউনূস সরকার যে জাজমেন্ট শেখ হাসিনার বিপক্ষে দিয়েছে তা যে অত্যন্ত প্রেডিক্টেবল একটা জাজমেন্ট, তা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ভারত কিন্তু খুব সহজে আন্তর্জাতিক স্তরে প্রকাশ করেও দেবে। আরো একটা বিষয়, এখানে প্রত্যর্পণ চুক্তির কথা মোহাম্মদ ইউনূস বলে যে ভারতকে সেই চুক্তি মানতে হবে, কিন্তু সেই চুক্তিতেও লেখা আছে যে রাজনৈতিক চরিত্র যদি অসৎ উদ্দেশ্যে তার বিপক্ষে মামলা করা হয় তাহলে সেই চুক্তি মানতে কোনো দেশই বাধ্য নয়। শেখ হাসিনা রাজনৈতিক চরিত্র, শেখ হাসিনার বিপক্ষে এই মামলা অসৎ উদ্দেশ্যে করা এবং রায় আরো বড় অসৎ উদ্দেশ্যে করা, তা আমি অলরেডি ডিসক্রাইব করলাম। ফলে ইন্টারপোলে কোনো অবস্থাতেই শেখ হাসিনা নিয়ে জেতার সম্ভাবনা মোহাম্মদ ইউনূসের নেই। আর ভারতের বিপক্ষে লড়াই করা ইন্টারপোলে, সে তো স্বপ্নের মতো। মোহাম্মদ ইউনূস হয়তো জেগে জেগেই স্বপ্ন দেখছেন।